আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা হয়ে গেল, প্রাইমারি শিক্ষক নিয়োগ 2026-এ যেই পরীক্ষাটা হলো, এটার আমরা সমাধান করব। একেবারে পূর্ণাঙ্গ সমাধান করব। এখানে বলবো যে এখানে যে কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন। আমি খুবই সহজ এটা বলবো না, কিছু কিছু কোশ্চেন অনেক সহজ, কিন্তু অনেক কোশ্চেন আছে মোটামুটি কঠিন আছে এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। তো আমরা যদি সবগুলো কোশ্চেন ভালোভাবে সলভ করি, পরবর্তীতে আমাদের যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু অনেক উপকার হবে। তো আমি আবার বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেল মুত্তাসিন পাহলভি বুয়েটিয়ান, যে ইউটিউব চ্যানেলে জবের প্রার্থীদের জন্য আমি ক্লাসগুলো নেই, সেটাতে বিসিএস এর রিসেন্ট বিসিএস এর অনেকগুলো কোশ্চেনের সমাধান দেয়া নাই। তো আমি আবার দেয়া শুরু করব এই সপ্তাহে, ইনশাল্লাহ ওই কোশ্চেনগুলো সমাধানগুলো দিব। 45-এর পরের বিসিএস গুলো সমাধান দেয়া নাই, সেগুলো আবার দেয়া শুরু করে দিব। তো ঠিক আছে, আমরা শুরু করে দেই আমাদের আজকের ক্লাস। আমরা শুরু করব হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের। আজকে আমরা যেই কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করব। তো প্রথমে আমরা কিছু যে কোশ্চেনগুলো করব, সেই কোশ্চেনগুলো হচ্ছে যেগুলো সহজ কোশ্চেন, সেগুলোর আগে সমাধান করব। তারপরে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব, এটা আমাদের সুবিধা হবে। 1 নম্বর কোশ্চেনটা যেমন একটু বেসিক, তো একটু পরে করছি। তো এরকম করে আমি সহজ কোশ্চেন, মোট 20টা কোশ্চেন, সহজগুলো আগে করব, কঠিনগুলো একটু পরে করব, মানে তুলনামূলক কঠিন যেগুলো সেগুলো পরে করব। তো এটা খুবই সহজ একটা কোশ্চেন, যে এফএক্স এর ভ্যালু দেওয়া আছে, ফাংশন থেকে এসছে। এফএক্স এর ভ্যালু দেওয়া আছে যে x³ - 2x + 10, f0 এর মান কত? তো এটা সবাই আমরা পারি, এটা এটা একেবারে সবাই পারার কথা, যে fx ফাংশনে fx, এই x এর জায়গায় f0 বসিয়েছে, তাহলে এই x এর জায়গায় 0 বসলে এই x এর জায়গাগুলোতে 0 বসবে। 0-র উপরে কিউব -2 × 0 প্লাস হচ্ছে 10, x এর জায়গাগুলোতে 0 বসবে। 0-র কিউব করলে 0, 2 এর সাথে 0 গুণ করলেও 0, শুধু থাকলো 10। তাহলে এটার আমাদের অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে সবাই বলেন, প্রথমটার অ্যান্সার কত হবে? সবাই কমেন্ট করেন তো, কত হবে? 0 - 0 + 10, তাহলে অ্যান্সার হবে 10, তাই না? অ্যান্সার হবে কত? 10 হবে। তাহলে এটার অ্যান্সার হবে 10। ইজি, একেবারে ইজি। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে একেবারে ছোট বাচ্চাদের কোশ্চেন, দশমিকের বিয়োগ। তো দশমিকের বিয়োগ দিয়েছে 1 - এটা করলে কি হবে? দশমিকের বিয়োগ করার সময় একটা নিয়ম হচ্ছে, এই যে 1 যে আছে, 1 থেকে আমাকে বিয়োগ করতে বলছে 0., এগুলো বিয়োগ করতে বলছে। নিয়ম হচ্ছে বিয়োগ বা যোগ করার ক্ষেত্রে দশমিক বরাবর দশমিক বসাতে হয়। 1-এর পরে তো কোনো দশমিক নাই, এই সংখ্যাটায় কোনো দশমিক নাই, কিন্তু আমি জোর করে যদি দশমিক বসাই, 1 মানে 1.00 এগুলো যদি বসাই, এটা দশমিকের পর কয়টা শূন্য সংখ্যা আছে? 1 2 3 4, 4টা অঙ্ক আছে, আমি তাহলে 4টা শূন্য বসালাম, 4টা শূন্য বসালাম, মানে 1 মানে 1.4টা শূন্য বসালাম। কেন বসালাম? এখানেও দশমিকের পরে 4টা অঙ্ক আছে তাই। এরপরে 0 দশমিক বরাবর সবসময় দশমিক বসবে, এখানে আছে 0.0999, এটা এই দুটা বিয়োগ করলেই আসলে আমাদের হয়ে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে দশমিক বরাবর দশমিক আসবে, দশমিক বরাবর দশমিক আসবে। তো 1-কে আমরা লিখবো 1.40। কেন লিখলাম? দশমিকের পরে এখানেও যেহেতু 4টা দশমিক, 4টা অঙ্ক আছে, তাই এখানেও 4টা অঙ্ক দিয়েছি, কিন্তু 1.40 মানে তো একই। আর 0 এটা লিখলাম, দশমিক বরাবর দশমিক লিখলাম। এখন 10 থেকে 9 বাদ দিলে 1, কারণ এটা যেহেতু ছোট, এটা বড়, এটাকে 10 ধরলাম, হাতে থাকলো 1। 9 আর 1-এ 10, 10 থেকে 0 থেকে 10 মানে বিয়োগ করা যায় না, 10 থেকে 10 গেলে আমাদের হচ্ছে 0, হাতে থাকলো 1। এটা হলো 10, 10 থেকে 10 গেলে 0, হাতে থাকলো 1। এটা হলো আমাদের হাতে থাকলো 1, এটা 1। 10 থেকে 1 গেলে কত হবে? 10 থেকে 1 গেলে হবে 9, আর এখানে তো হাতের 1 নিলে এটা আসবে 0, তার মানে 0.9001, এটা হবে আমাদের অ্যান্সার। ক নাম্বারটা, এর অ্যান্সার কত হবে? 0.0.90001, এটা। অনেকেই বলছে ঘ নাম্বার, ঘ নাম্বার না। আমাদের নিয়মটা কি? আমাদের নিয়মটা হচ্ছে এরকম,
যে এটা যেহেতু আরেকভাবে করা যায়, ওই যে হাতে কি বলে ধার নিয়ে, ওটা দরকার নেই। এটা যেহেতু শূন্য যেহেতু ছোট, এটাকে 10 মনে করবো। 10 থেকে 9 গেলে 1, হাতে থাকলো 1। এটা 9 আর 10, মানে শূন্য থেকে তো 10 বিয়োগ করা যায় না, 10 থেকে 10 গেলে শূন্য, হাতে থাকলো 1। আবার 10 থেকে 10 গেলে শূন্য, হাতে থাকলো 1, এটা হলো 1। 10 থেকে 1 গেলে 9, হাতে তো 1, এখানে 1 আসলে 1 থেকে 1 গেলে শূন্য। তার মানে এটার কোশ্চেনের অ্যান্সার কিন্তু হবে ক নাম্বারটা। তো এটা সহজ ছিল। হ্যাঁ, আমার ম্যাজিক ম্যাথ বইয়ে এগুলো সবগুলো সুন্দর করে দেওয়া আছে। ম্যাজিক ম্যাথ বইয়ে সবগুলোই দেওয়া আছে, তারপরেও করে দিচ্ছি যাতে করে আপনাদের উপকার হয়। ওকে, আচ্ছা 3 নাম্বার। এরপরে 4 নাম্বার কোশ্চেন। কোন বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটা বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ আপনি যত গুণ করবেন, ক্ষেত্রফল তত তার স্কয়ার গুণ হবে। তো অনেকেই আমরা এই যে এত গুণ বৃদ্ধি করলে, 3 গুণ বৃদ্ধি করলে আমরা 4 গুণ হিসাব করে করি। আমি সব সময় বলি, পরীক্ষায় আমাদের এই যে 3 গুণ ব্যাস বা ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ মানে আমাদের ক্ষেত্রফল কত গুণ হবে, কত গুণ বৃদ্ধি পাবে, এইটার অ্যান্সার আসলে কত? এটার অ্যান্সার আসলে কত? এটার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এখানে 3 গুণ থাকলে, আমাদের এইটা হবে তার স্কয়ার গুণ, মানে 9 গুণ। এটাই আমাদের অ্যান্সার। এটা আমরা বলছি আপনাদের প্রশ্নে আসলে এইভাবে করে অ্যান্সার দিবেন, কিন্তু প্রশ্নটা সঠিক না। সঠিক প্রশ্ন হইতো 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে, এইটা কোশ্চেনটা হতো। আমি বলেছি এইটা ওদের টেকনিক্যাল এরর, এটা এদের টেকনিক্যাল এরর। আসলে 3 গুণ বৃদ্ধি করলে আসলে 4 গুণ হয়, তাহলে আসলে 16 গুণ মাইনাস 1 মানে 15 গুণ বৃদ্ধি পাওয়ার কথা। 15 গুণ অপশনে থাকবে না। এটা আমরা বেসিক ভাবে করে অনেকবার আমি বলেছিলাম। এখানে জাস্ট আপনি স্কয়ার গুণ দিবেন, কারণ প্রশ্নে 3 গুণ দিয়েছে, তার স্কয়ার গুণই বুঝাইছে। এটা যে 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে 3 গুণ হইছে, 3 গুণ হইলে ক্ষেত্রফল কত গুণ হবে, বিষয়টা এরকম আর কি। বিষয়টা ঠিক আছে, 3 গুণ হলে ক্ষেত্রফল। স্যার আমি আপনার বই কিনে ইউটিউব এ ক্লাস দেখে জব পাইছি, আলহামদুলিল্লাহ। ভেরি গুড, সুন্দর, ভেরি গুড। ওকে, এইবার দেখেন, এইবার আমরা করব হচ্ছে 5 নাম্বার। এবার বলেছে হচ্ছে গসাগু। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গসাগু। গুসাগু হয়ে গেছে, গসাগু। আচ্ছা, গসাগু নির্ণয়ে আমাদেরকে যেটা করতে হবে, যে রাশিগুলো আছে এই রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে কমন গুলা নিতে হবে। এখানে 2টা রাশি আছে। একটা রাশি হচ্ছে 4a স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে প্রথম রাশি। প্রথম রাশি হচ্ছে 4a স্কয়ার মাইনাস 1। এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলবো। a প্লাস b ইন্টু a মাইনাস b মানে হচ্ছে টুয়াইস a প্লাস 1 ইন্টু হচ্ছে টুয়াইস a মাইনাস 1। আর দ্বিতীয় যেটা রাশি আছে সেটাকে মিডিল টার্ম করব, 2a স্কয়ার প্লাস a মাইনাস 1। তাহলে মিডিল টার্ম করলে হবে 2 আর 1 গুণ করলে 2, 2 মিলাতে হবে টুয়াইস a মাইনাস 1। তাহলে টুয়াইস a যদি আমরা কমন নিই তাহলে আসবে a প্লাস 1, আবার মাইনাস 1 কমন নিলে। আমি আপনাদেরকে মিডিল টার্ম করা শিখিয়েছি, তো সেই শেখার বিষয়টা একটু মনে করেন কিভাবে শিখিয়েছিলাম। যে আমাদের যদি এখানে যৌগিক মিডিল টার্ম যদি থাকে, এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 আর 1 গুণ করলে 2, গুণ করে 2 মিলাইতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে, বিয়োগ করে 1 মিলাইতে হবে। আমরা জানি 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে বিয়োগ করে 1 গুণ করলে 2 মিলাতে হবে। তাহলে এখানে টুয়াইস এ দিলাম, বড়টার আগে প্লাস দিলাম, ছোটটার আগে মাইনাস দিলাম, টুয়াইস এ মাইনাস এ। এইবার এখান থেকে টুয়াইস এ কমন নিলে a প্লাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নিলে a প্লাস 1। তাহলে এটা, এই দুটার মধ্যে কমন কি আছে? এই দুটার মধ্যে কমন যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে টুয়াইস এ মাইনাস 1 এখানেও আছে, টুয়াইস এ মাইনাস 1 এখানেও আছে, দুটাতেই টুয়াইস এ মাইনাস 1 আছে। তার মানে টুয়াইস এ মাইনাস 1টা হচ্ছে গসাগু। গসাগু হবে হচ্ছে যেটা কমন। গসাগু কি? গসাগুটা হচ্ছে কমন যেটা, গসাগু হবে হচ্ছে টুয়াইস এ মাইনাস 1। এটা হচ্ছে আমাদের কমনটাই হবে গসাগু। ঠিক আছে, 6 নাম্বারটা এখন করব না, 7 নাম্বারটা এবার করব। একটি ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ 3টির সমষ্টি কত সমকোণ?
এইটা সবসময় আমি বলি, এমন এক সব ত্রিভুজের কথাই বলেছে, কিন্তু আপনি এমন একটা ত্রিভুজ নেবেন যার 3টা কোণ আপনি জানেন। এমন 3টা কোণ আপনি জানেন, এরকম কি ত্রিভুজ আছে? সমবাহু ত্রিভুজ আছে যার 3টা কোণই হচ্ছে 60 ডিগ্রি করে, সেটা দিয়ে হিসাব করলেই হয়ে যায়। এটাই সবচেয়ে সহজ উপায়। একটা সমবাহু ত্রিভুজ যার সবগুলা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, 3 7 180। তো এর 3টি বাহুকে বর্ধিত করলে, এই বাহুটাকে বর্ধিত করলাম এই বরাবর, এই বাহুটাকে বর্ধিত করলাম মনে করেন এই বরাবর, এই বাহুটাকে বর্ধিত করলাম মনে করেন এই বরাবর করলাম। এই এই যে 3টা বাহুকে যে আমরা বর্ধিত করলাম, 3টা বাহুকে আমরা যে বর্ধিত করলাম, এই বর্ধিত করার ফলে যে কোণটা উৎপন্ন হয়েছে, যে কোণ উৎপন্ন হয়েছে মানে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? আপনি একটা জিনিস দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন যে এইখানে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই পুরা কোণটা মিলে তো 180, কারণ এটা একটা সরল কোণ। তার মানে বাইরের কোণটাই, এই কোণটা অবশ্যই 120 ডিগ্রি হবে। এই কোণটা, এই এতটুকু কোণটা 120। এই কোণ যদি 60 ডিগ্রি হয়, পুরাটা মিলে তো 180, কারণ এটা এক সরল কোণ। একটা সরলরেখার উপরে মোট কোণ হচ্ছে 180। এটা তার মানে এইটা যদি 60 হয় তাহলে এটা 120, এটা যদি 60 হয় এটা তাহলে 120। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণগুলো আমরাকে বহিস্থ কোণ নামে যাদেরকে ডাকতেছি, তার এই কোণটা 120, এই বহিস্থ কোণটাও 120, এবং এই বহিস্থ কোণটাও আসলে 120 ডিগ্রি। তিনটাই 120 ডিগ্রি করে আছে। তাহলে তিনটা 120 ডিগ্রি যে বহিস্থ কোণ আছে, তিনটা বহিস্থ কোণ যে আছে 120 ডিগ্রি করে, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তাহলে তিনটা বহিস্থ কোণই 120 ডিগ্রি করে আছে। তাহলে তিনটা 120 ডিগ্রি যোগ করলে কত হয়? 360 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে 360 ডিগ্রি। তো এইভাবে করে আমরা করতে পারবো, তাই না? যে এটা 60 হলে এটা 120, এটা 60 হলে এটা 120, এটা 60 হলে এটা 120। এটা সবচেয়ে সহজ নিয়ম হবে। ঠিক আছে, বুঝেছি? আচ্ছা, আমরা যেগুলো করতেছি না সেগুলো লাস্টে করব, যেগুলো কঠিন আছে সেগুলো লাস্টে করব, এগুলো এখন করছি না। এ স্কয়ার বি কিউব বাই সি স্কয়ার ডি, এইটাকে এ কিউব বি স্কয়ার বাই সি ডি কিউব দিয়ে ভাগ করলে কত হবে? আচ্ছা, আমাদের বলেছে তাকে কি দিয়ে ভাগ করতে বলেছে? আমাদেরকে যে এই জিনিসটা দিয়ে ভাগ করতে বলেছে যে সেটা হচ্ছে এ স্কয়ার বি কিউব বাই সি স্কয়ার ডি, এটাকে ভাগ করতে বলেছে এ কিউব বি স্কয়ার ভাগ সি ডি কিউব দ্বারা ভাগ করতে বলেছে। আর ভাগের বেলা, ভগ্নাংশের বেলা একটা নিয়ম আমরা সবাই জানি, যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ থাকলে কি হয়? ভগ্নাংশ থাকলে যার ভাগ, ভাগ যে চিহ্নটা আছে এই ভাগ চিহ্নটাকে উল্টাই দিতে হয়, মানে গুণ চিহ্ন করতে হয়, এবং ভাগের আগে যে এটাকে গুণ করে এটাকে উল্টাই দিতে হয়। এটাকে উল্টাই দেওয়া মানে সি ডি কিউব এ কিউব বি স্কয়ার। জাস্ট এটা করলাম। এরপরে আমরা কাটাকাটি করব। কাটাকাটি কি করব? এইখানে সি আছে একটা, আর সি স্কয়ার মানে সি আছে দুইটা, তাহলে একটা সি থাকবে কাটাকাটি করলে, একটা সি কাটা গেল, একটা সি থাকলো। এইখানে ডি আছে একটা, এখানে ডি কিউব আছে তিনটা, তাহলে ডি স্কয়ার থাকলো, ডি স্কয়ার। এখানে এ স্কয়ার আছে দুইটা আর এ কিউব আছে তিনটা, তার মানে এ থাকলো। এখানে বি আছে দুইটা আর বি আছে এখানে তিনটা, তার মানে একটা বি থাকলো। তার মানে উপরে থাকলো বি ডি স্কয়ার, আর নিচে থাকলো সি এ, বি ডি স্কয়ার বাই সি এ, সি এ মানে এসি, সি এ যা কথা এসিও তাই কথা, বি ডি স্কয়ার বাই এসি, এটা হবে আমাদের অ্যান্সার, বি ডি স্কয়ার বাই এসি, তাই না? তাহলে ম্যাথ এক্স ফ্যাক্টর নেবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার বলছে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে 1 হবে? এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা কত আসলে? আমরা জানি আমাদের একটা রুল আছে যে বডমাস রুল, BODMAS, তাই না? বডমাস মানে প্রথমে ব্র্যাকেট, প্রথমে কাজ করতে হয় ব্র্যাকেট, তারপর অফ মানে এর কাজ, তারপরে অফ মানে এর, তারপরে ডি তে ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর এডিশন মানে যোগ, আর এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ।
তো এই 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 ব্র্যাকেট এর গুণ ভাগ, হ্যাঁ, মানে ব্র্যাকেট এর ভাগ গুণ যোগ বিয়োগ, এই সিস্টেমে আমাদেরকে আগাতে হয়। তো আমাদের যদি এর এবং ভাগ দুটাই থাকে, তাহলে এর কাজ আগে করতে হয়, এর কাজটা আগে করতে হয়। এর কাজ মানে গুণের কাজ, কিন্তু আগে করতে হবে। গুণ থাকলে ভাগের কাজ আগে, গুণের কাজ পরে। কিন্তু এর থাকলে এর কাজ আগে, কিন্তু এরটা গুণের মতো করে কাজ করবো। গুণের মতো মানে কি, যেমন গুণ থাকলে যেমন এইটা এইটা কাটাকাটি যায়, এরকম কাটাকাটি করে দেবো, 6 6 কাটাকাটি চলে গেল। তার মানে থাকলো কি, থাকলো হচ্ছে উপরে আমাদের, উপরে 5 নিচে 7 ভাগ 1 পূর্ণ 7 3। 1 পূর্ণ যে 7 3 আছে, এটাকে ভাঙলে কি হবে, এই আমি আগে পূর্ণটাকে হর দিয়ে গুণ করব, তার সাথে লবের সাথে যোগ করব, 7 কে 7 আর 3 যোগ করলে 10, আর হর যা থাকবে তাই। এবার আমাদের কি ভাগটাকে গুণ করে দিতে হবে, গুণ করে দিয়ে উল্টাই দিতে হবে, উপরে যাবে 7 নিচে আসবে 10, 7 7 কাটা, 5 একে 5 5 দ্বিগুণে 10, তার মানে আমাদের হাফ হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে হাফ, তাই না? এটার অ্যান্সার হবে হাফ, এটার অ্যান্সার চলে আসবে আমাদের হাফ। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হলো 30 টাকা 75 টাকার শতকরা কত? 30 টাকা 75 টাকার শতকরা কত? এটা আমাদের শর্টকাট নিয়মটা যেটা আছে, যেটা আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথ বলেন বা আপনাদের প্রাইমারির বই বলেন, এটাতে শর্টকাট নিয়মটা হচ্ছে, যার পরে র আছে, এই যে যার পরে র আছে, টাকার যার পরে র আছে, সেটা থাকবে নিচে, আর 30 টাকা বলছে, 30 থাকবে উপরে, ইন্টু দিতে হবে 100%। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, এটাকে আমরা বলি শর্টকাট নিয়ম। আমি বেসিক নিয়ম শেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে এটা 25, 3 25 75, 4 25 100, 3 ওকে 3, 3 10 30, মানে 40%। এটার অ্যান্সার হবে 40%। কিন্তু আমি একটু বেসিক নিয়মটা শিখাই। বেসিক নিয়মটা হলো, আমি ধরে নিব, ধরি 75 টাকার বা 75 এর ক শতাংশ, মানে ক পার্সেন্ট হচ্ছে 30। 30 টাকা 75 এর কত শতাংশ? আমি বললাম যে 75 এর ক পার্সেন্ট হচ্ছে 30। এই ক এর মান বের করতে হবে। আমরা কি করব, 75 এর মানে গুণন ক পার্সেন্ট, মানে ক ভাগ 100, ইকুয়াল পার্সেন্টেজ মানে নিচে একটা 100 আসা, নিচে একটা 100 আসা। তাহলে পার্সেন্টেজের জায়গায় নিচে একটা 100 বসাই দিলাম, এর মানে গুণন বসাইলাম। তাহলে 75 গুণন ক বাই 100 সমান 30। এইবার আমরা যদি ক এর মান বের করতে চাই, যেইটা এখানে নিচে আছে ওইটা উপরে গুণ আকারে চলে যাবে, যেটা আছে গুণ আকারে উপরে আছে এটা ভাগ আকারে চলে যাবে। এবার জাস্ট আমরা কাটাকাটি করলেই পেরে যাব যে 15 দ্বিগুণে 30 আর 5 15 75, 5 একে 5 5 20 100, মানে 40%। ক এর মান হচ্ছে 40, তার মানে অ্যান্সার আসবে 40%। আচ্ছা, এর আগের অঙ্কটা কিন্তু মানে হাফ যে আছে, হাফের সাথে কত যোগ করলে 1 হয়, এটা কিন্তু আর আমি লিখি নাই, বলিও নাই, এটা কিন্তু হাফই হবে। মানে এখানে তো অ্যান্সার আসছে কত, এখানে অ্যান্সার কত আসছে আমাদের, এখানে অ্যান্সার আসছে হাফ। হাফের সাথে কত যোগ করলে 1 হয়, তাহলে 1 মাইনাস হাফ করলে কিন্তু হাফই হবে, তাই না? 1 মাইনাস হাফ করলে কত আসবে, 1 মাইনাস হাফ করলে 2 লসাগু 2 মাইনাস 1, 1 মাইনাস হাফ মানে তো হাফ, তারপরে এটার অ্যান্সার কিন্তু হাফই হবে, তাই না? তো বুঝতেছেন? মানে বলছে যে এইটা এর সাথে এইটা তো সব করে আমাদের অ্যান্সার আসছে হাফ, হাফের সাথে কত যোগ করলে 1 হবে, আমরা তো জানি 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই আসবে, এটার অ্যান্সার হবে হাফ, এর সাথে হাফ যোগ করলেই হাফ হবে, তাই না? বুঝছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার 15 নাম্বারটা করব। 15 নাম্বারটা হচ্ছে 0.004, এটার স্কোয়ার করলে কত হবে? 0.004 ইন্টু 0.004। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা দশমিক বাদ দিয়ে জাস্ট 4 আর 4 এর গুণ করলে আমরা পাবো 16, 4 4 16। কিন্তু আমাদের যেহেতু স্কোয়ার আছে 1 2 3, দশমিকের পরে 3 ঘর আছে, তার মানে 3 3 এ 6 ঘর আছে, মানে টোটাল 3 3 এ 6 ঘর আছে। তার মানে ডান পাশ থেকে আমাদের 6 ঘর আগে দশমিক বসবে, যেহেতু অলরেডি 2টা বসে গেছে, তার মানে আরো 4টা শূন্য বসবে, 4টা শূন্য বসবে, তার আগে দশমিক বসবে। তার 0.4টা শূন্য, 0.4টা শূন্য 1 6, এটা হবে আমাদের অ্যান্সার। 0.4টা শূন্য 1 6, এটা হবে আমাদের অ্যান্সার। মানে 4 4 এ 16, কিন্তু দশমিকের পরে এখানে আমাদের 3 ঘর, এখানে আমাদের 3 ঘর, মোট 6 ঘর।
তার মধ্যে তো 16 মানে 2 ঘর শেষ, আরো চারটা শূন্য আসবে, তার মানে এটার অ্যান্সার হবে ঘ নাম্বারটা। পারবো সবাই? ক্লিয়ার? বলছে 0, 1, 2, 3, 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আপনি যদি এটা দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করেন, তাহলে 4 আগে দিতে হবে, সবচেয়ে বড় সংখ্যাটা আগে দিতে হবে, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। এটা হচ্ছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা আপনি তৈরি করতে পারলেন। সবচেয়ে বড়টা আগে দিতে হবে, তারপরে তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট। এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা দ্বারা যদি তৈরি করা যায়। এখন এইটা দ্বারা গঠিত 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? ছোটগুলাকে আগে লিখলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, কিন্তু না, হবে না। কেন হবে না? সামনে শূন্য দিলে এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই প্রথমটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, ছোটর চেয়ে মানে শূন্যের চেয়ে যে একটু বড় আছে তাকে আগে দিব, তারপরে শূন্যটা দিব। এখানে একটু ইন্টারচেঞ্জ করে দিব। যদি শূন্য থাকে, শূন্য যদি সবচেয়ে ছোট সংখ্যা হয় সেটা দিয়ে শুরু করতে পারবো, তাহলে 5 অঙ্কের সংখ্যা হবে না। তাহলে আমি এইটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিব, তাহলে 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বের হবে। এইটা দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা, এটা দ্বারা গঠিত 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এটা। এই দুইটা যোগ করলে যোগফল কত তাই বলেছে। তাহলে এখানে 4 আসে, এখানেও 4 আসে, এখানেও 4 আসে, এখানে 3 আসে, এখানে 5 আসে। 5, 3, 4, 4, 4। এটার অ্যান্সার হবে 5, 3, 4, 4, 4। এটা হবে ক নাম্বার, এটা হবে ক নাম্বারটা। ঠিক আছে, বুঝেছি? আচ্ছা, এবার বলছে একটি বর্গাকার, এবার বলছে একটা বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? মানে এখন কথা হচ্ছে একটা বর্গাকার জমির দৈর্ঘ্য 20% কমিয়েছে, তো এইটা করার শর্টকাট নিয়মটা হলো, শর্টকাট শিখাই বেসিকও শেখাচ্ছি। দেখেন, শর্টকাট নিয়মটা হলো যে দৈর্ঘ্য বাড়ালে কমালে কত পার্সেন্ট বাড়বে বা কমবে, এটা সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস a বি ভাগ 100, এটা সূত্র। তো বাড়ছে 20%, তাহলে a এর মান প্লাস 20, কমছে 10%, তাহলে বি এর মান -10, তাহলে বি এর মান আসতেছে -10, a এর মান প্লাস 20 আর বি এর মান -10, কারণ কমলে মাইনাস, বাড়লে প্লাস, ইন্টু হচ্ছে 100। তাহলে 20 থেকে 10 গেলে হয় 10, আর এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 2 আর 1, -1 গুণ করলে -2, 2 গুণন -1 মানে -2। তার মানে উত্তর আসছে 8 প্লাস 8, তার মানে 8% পাবে বৃদ্ধি। এটা হলো আমাদের শর্টকাট প্রসেস, এটা আমাদের শর্টকাট প্রসেস, তাই না? 8% বৃদ্ধি পাবে। a প্লাস বি প্লাস a বি ভাগ 100, a এর মান প্লাস 20, বি এর মান -10, -10 কেন? কমছে তাই মাইনাস, বাড়ছে তাই প্লাস। a এর মান প্লাস 20, বি এর মান -10, শূন্য কাটা, 2 আর -1 গুণ করলে -2, তাহলে প্লাস 8 অ্যান্সার আসছে এটা। এটা যদি আমরা বেসিক নিয়মে করি, বেসিক নিয়মে আপনি ধরে নেবেন, শতকরার অঙ্কে আপনি ধরে নিলেন যে পূর্বের যে দৈর্ঘ্য ও প্রস্থ দুইটাই 100 100, প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই ছিল ধরলাম 100 করে ছিল, তাহলে ক্ষেত্রফল কত ছিল? ফার্স্টে ক্ষেত্রফল কত ছিল? ফার্স্টে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল, এটা প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য গুণন প্রস্থ বা দৈর্ঘ্যের উপর স্কয়ার, বর্গ, তো দৈর্ঘ্য আর প্রস্থ তো সেম, তাহলে 1 উপরে 4টা শূন্য হবে, 2টা শূন্য ছিল 4টা শূন্য হবে, মানে 10,000 ছিল ক্ষেত্রফল। এটা হচ্ছে বেসিক নিয়ম। আচ্ছা, জমির দৈর্ঘ্য 10% বাড়াইছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে জমি বাড়ানোর পরে দৈর্ঘ্য কত হয়েছে? বাড়ানোর পরে দৈর্ঘ্য হয়েছে 100 প্লাস 20 মানে 120। প্রস্থ 10% কমিয়েছে, তাহলে প্রস্থ কত হলো? 100 থেকে 10 বাদ গেছে, তাহলে 90। মানে এটা কি বুঝেছেন? মানে আমাদের দৈর্ঘ্য কত বেড়েছে? 20%, মানে 100 তে 20 বেড়েছে, তাহলে হয়েছে 120। প্রস্থ কত কমেছে? 10 কমেছে, 100 থেকে 10 বিয়োগ করলে কত? 90। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়েছে? 120 আর 90 আমরা গুণ করলাম, তাহলে কত হবে? 8 গুণন 9 গুণন 12 মানে 108, আরো 2টা শূন্য মানে 10,800। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন হয়েছে কি 10,800। তাহলে বৃদ্ধি পেল কত? তাহলে বৃদ্ধি পেয়েছে 10,800 বিয়োগ 10,000
মানে 800 বৃদ্ধি পেয়েছে। এখন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধি পেয়েছে আমাদের আগে ছিল 10,000, 10,000-এর মধ্যে 800 বৃদ্ধি পেয়েছে, 10,000-এর মধ্যে 800 বৃদ্ধি পেয়েছে। একের মধ্যে কত, 100-এর মধ্যে কত? তাহলে বৃদ্ধি পাওয়ার পরিমাণ থাকবে উপরে, মোট পরিমাণ থাকবে নিচে, ইন্টু 100%। তাহলে আমরা 0 দুইটা এখানে কেটে দিলাম এই দুইটার সাথে, এই দুইটা কেটে দিলাম এই দুইটার সাথে, তার মানে 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে হচ্ছে 8%। এটা আমাদের হচ্ছে বেসিক নিয়ম। দৈর্ঘ্য প্রস্থকে 100 ধরে নিলাম, ক্ষেত্রফল হবে 100-এর উপর স্কয়ার মানে 10,000, মানে একের পরে দুইটা শূন্য আছে, 4টা শূন্য হবে মানে 10,000। দৈর্ঘ্য 20 যদি বাড়ে তাহলে 120, প্রস্থ যদি 10 কমে তাহলে 90। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল হবে 10,800। তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে? 10,800 থেকে 10,000 বাদ দিলে 800। 800 কতর মধ্যে বৃদ্ধি পাইছে? 10,000-এর মধ্যে। 10,000-এর মধ্যে 800, একের মধ্যে কত, 100-এর মধ্যে কত? ক্লিয়ার? বুঝেছি? একটু আমাকে জানান সবাই কি ক্লিয়ার হয়েছেন? তাহলে এটা হচ্ছে বেসিক রুল, আর এটা কি শর্টকাট রুল। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে শর্টকাট। দুই নিয়মেই করা যেতে পারে। তবে a প্লাস b প্লাস ab ভাগ 100 এটা এমসিকিউ এর জন্য খুব কার্যকরী, তাই না? খুবই কার্যকরী। এমসিকিউ খুব ভালো লাগে এই সিস্টেমে করতে। আচ্ছা, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা ক্ষুদ্রতম হবে? তো আমাদের নিয়মটা হচ্ছে দুইটা দুইটা করে কম্পেয়ার করা। আপনার দুইটা দুইটা করে কম্পেয়ার করা মানে কি? মনে করেন আপনার 11/14 আছে আর 17/21 আছে। আপনাদের টার্গেট হবে যে এই দুটার মধ্যে কে ছোট। এই দুটার মধ্যে কে ছোট কেমনে বুঝবো? এটা নিয়মটা হচ্ছে বজ্রগুণন প্রসেস। বজ্রগুণন মানে এইটা এইটা এই ভগ্নাংশকে এই ভগ্নাংশের লবের সাথে এর হর গুণ করে এখানে উপরে বসাবো, এইটা হবে এই ভগ্নাংশের মান। এর লবের সাথে এর হর গুণ করে মান বসাবো, এটা হবে এই ভগ্নাংশের মান। যেটা ছোট হবে সেটাই ছোট। তাহলে 11 আর 21 গুণ করলে কত হয়? 11 গুণন হচ্ছে 21 গুণ করলে আমরা পাবো 231। তার মানে এটার মান হচ্ছে 231। 17 আর 14 গুণ করলে কত হয়? 4 সাথে 28, 8 একে 8, 2 এ 6, সরি 4 একে 4 আর 2 6, হচ্ছে 7 1, তার মানে 8 3 2 238। সম্ভবত এটা 238 হয়। তাহলে এটা ছোট, তার মানে এর মধ্যে ছোট হচ্ছে, ছোট কে? ছোট হচ্ছে 11/14। আচ্ছা, এই দুটার মধ্যে ছোট কে? এইটা। আচ্ছা, এটা কিন্তু কাটাকাটি যায়, একে আগে ছোট করে নেন। এই দুটাই 3 দিয়ে ভাগ যায়, 3 এ 4 12 আর 3 5 15। আমি এখানে নেব হচ্ছে 5 4, এটা নেব। এই দুইটার মধ্যে ছোট কে? 5 5 হয় 25 আর 4 6 হয় 24। 24 ছোট, 24 যেহেতু ছোট তার মানে 4/5টা হচ্ছে ছোট। তার মানে এই দুটার মধ্যে ছোট হচ্ছে এই দুটা। দুটা দুটা করে কম্পেয়ার করতে হয়। তারপরে আমরা করব 11/14 এবং 4/5-এর মধ্যে কে ছোট। তাহলে কি আসবে? 5 11 হচ্ছে 55 আর 4 14 হচ্ছে 56। তাহলে 55 ছোট। ওভারঅল আমাদের ছোট কে? তাহলে ওভারঅল আমাদের ছোট দাঁড়াচ্ছে হচ্ছে 11/14। 11/14 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট। 11/14 সবচেয়ে ছোট, ঠিক আছে? তাহলে দুটা দুটা করে কম্পেয়ার করতে হবে। এই দুটার মধ্যে কে ছোট? 231 যেহেতু আছে এই দুটা গুণ করে, 238 এই দুটো গুণ করে 231টা ছোট, এটা ছোট। আবার এই দুটার মধ্যে কে ছোট? এই দুটার মধ্যে 5 5 25, 4 6 24, 24টা ছোট, মানে 5/4। এখন এই দুটার মধ্যে কে ছোট? এই দুটার মধ্যে আমাদের ছোট পড়তেছে 11 গুণন 5 মানে 55, 4 গুণন 14 মানে 56, তার মানে 55টা ছোট। 55 যেহেতু ছোট তার মানে আমাদের এইটাই হচ্ছে সবচেয়ে ছোট। দুটা দুটা করে কম্পেয়ার করব, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি? যে দুটি সংখ্যার লসাগু 36 এবং গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? এটা সংখ্যা, এটা সিস্টেম হচ্ছে দুটি সংখ্যার গুণফল, মানে একটা সংখ্যাকে একটি সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে যদি আপনি গুণ করেন, এই যে গুণফলটা হবে সেটা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। যেহেতু লসাগু দেওয়া আছে 36, গসাগু দেওয়া আছে 6 এবং তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 12, তাহলে অপর সংখ্যাটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে অপর সংখ্যাটা কি হবে? অপর সংখ্যাটা হবে 36 গুণন 6, এই পাশে আসবে 12।
তাহলে 6 কে 6, 6 দ্বিগুণে 12, এখানে 18 দ্বিগুণে 36, তার মানে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা হবে 18, এটার অ্যান্সার হবে 18, তাই না? ওকে, ক্লিয়ার, বুঝেছি। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 18। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের এই জায়গায় a মাইনাস বি, a মাইনাস বি এখানে দেওয়া আছে, আবার প্লাস বি ইন্টু a মাইনাস বি দেওয়া আছে, আর নিচে আবার a মাইনাস বি দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু এটা a মাইনাস বি, তাহলে এই জায়গায় a মাইনাস বি, এখানে বি ইন্টু a মাইনাস বি দেওয়া আছে, তার মানে এই দুইটা জায়গা থেকে a মাইনাস বি কমন যাবে। a মাইনাস বি আমি যদি কমন নেই, তাহলে a মাইনাস বি কে a মাইনাস বি দিয়ে ভাগ করলে আসবে এখানে 1, আর এখানে থাকবে প্লাস বি, আর নিচে আবার a মাইনাস বি আছে, তার মানে আলটিমেটলি এটা a প্লাস বি হচ্ছে আমাদের অ্যান্সার। a প্লাস বি, a প্লাস বিটা আমাদের অ্যান্সার হবে। এটা বেশি সহজ অঙ্ক, এটা জাস্ট a প্লাস বি আমাদের অ্যান্সার হবে। এইবার আসেন ভেজালের অঙ্কগুলো, যেগুলোকে আমরা বাদ দিয়ে আসছি। ভেজালের অঙ্ক যেগুলো আমরা বাদ দিয়ে আসছি, যেগুলো আমাদের ভেজাল, তাই না? ভেজালগুলো আমরা এক এক করে ভেজালের অঙ্কগুলোকে কভার করি। প্রথম ভেজালের অঙ্ক আমরা শুরু করি। 1 নাম্বার অঙ্ক যেটা ছিল, বলছে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? ভেজাল না, এগুলো করিয়েছি, এগুলো সবগুলো করিয়েছি। নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? আচ্ছা, এখন এখানে সমস্যাটা হলো দুইটা রুট সংখ্যা দেয়া আছে, দুইটা রুট। আমি সবসময় বলেছি এগুলোর অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলা বুঝতে হবে, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলা বুঝতে হবে। অ্যাপ্রক্সিমেট ভ্যালু আপনাকে বুদ্ধি করে অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলা বুঝতে হবে, আসন্ন মান। মানে আপনাকে আমি যদি বলি নরমালি, দেখেন আপনাকে আমি যদি বলি রুট 9 দেওয়া আছে, তাহলে আপনি 3 বলবেন। আপনাকে যদি বলি রুট 16, আপনি 4 বলবেন। আপনাকে যদি বলি রুট 25, তাহলে আপনি 5 বলবেন তো, এগুলা যেমন জানেন। আচ্ছা, আপনি একটা জিনিস মনে রাখেন, আপনাকে আমি যদি কখনো ধরেন রুট 10 বলি, তাহলে বুঝতে পারবেন যে 3.1 এর কাছাকাছি, 3.1 এর কাছাকাছি। রুট 20 যদি বলি, তাহলে আপনি মনে করবেন 4 আর 5 এর কাছাকাছি, 4 আর 5 এর মাঝখানে কিছু একটা মান হবে। তো এইরকম অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলা বুঝতে হবে, প্রথমত অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলা বুঝতে হবে। তো এইখানে দেওয়া আছে রুট, কত দেওয়া আছে বলেন তো? রুট আছে 3, রুট 0.3 দেওয়া আছে। দশমিকের মানে বর্গমূল যখন আপনি করবেন, তখন নিয়মটা হচ্ছে আমাদের যদি জোড়া মিলে, মনে করেন আমাদের যদি ধরেন 0.9 এর বর্গমূল করতাম আমি যদি, তাহলে প্রথমে একটা দশমিকের জন্য দশমিক দিতাম, তাহলে 9 এর বর্গমূল করলে 3 আসে, জাস্ট 3 দিতাম, এটাই অ্যান্সার হইতো, এরকম অ্যান্সার হইতো। কিন্তু আমি যদি 0.9 এর বর্গমূল করি, তাহলে আর এরকম হবে না। কেন হবে না? কারণ এর জোড়া নাই, এটার জোড়া নাই। জোড়া না হইলে জোড়া আগে মিলায়ে 90 এর আসলে আমাকে বর্গমূলটা করতে হবে, এটা জিনিস মাথায় রাখতে হবে। 90 এর বর্গমূল করতে হবে, মানে দশমিক বরাবর দশমিক তো বসাবো। 90 এর বর্গমূল, 81 এর বর্গমূল হচ্ছে 9, আর 100 এর বর্গমূল 10, মানে 9 আর 10 এর মাঝখানে, মানে 9 এর একটু বেশি হবে, 9 এর একটু বেশি, 9 এর একটু বেশি মানে 9 5 হইতে পারে, 9 4 5 হইতে পারে, সামথিং একটা কিছু একটা হবে। তাহলে 0.9 এর বর্গমূল করলে এই 0.9 মানে আমরা 0.90 দিব, 9 মানেই 9 শূন্য, 0.9 যা কথা 9 শূন্য তাই কথা। আমাকে জোড়া মিলাতে হবে, জোড়া মিলাই আমাকে চিন্তাটা করতে হবে। দেখেন এখানে বিষয়টা এটা, 0.3 মানে আমাদেরকে মাথায় রাখতে হবে, 0.3 মানে এর জোড়া মিলাইতে হবে, 3 শূন্য এর বর্গমূল করতে হবে, মানে 0.3 মানে আসলে 0.30 এর বর্গমূল করতে হবে, 3 শূন্য এর বর্গমূল। তো আপনি যদি চিন্তা করেন যে এইটার মান যদি আমরা নির্ণয় করা শুরু করি, দশমিক বরাবর দশমিক, 30 এর বর্গমূল করলে কত হয়? 25 এর বর্গমূল 5, 36 এর বর্গমূল 6, তাহলে 30 এর বর্গমূল 5 আর 6 এর মাঝখানে কিছু একটা হবে, 5 আর 6 এর মাঝখানে, মনে করেন 5.5, মানে 5 হইতে পারে, এরকম 0.55 হইতে পারে, এরকম কিছু একটা ভ্যালু হবে। এটা কি বুঝলাম? আবার বুঝেন, ভালো করে শুনেন। 0.3 করলে জোড়া মিলাইতে হলে 30 মিলাইতে হবে, তাহলে পয়েন্ট বরাবর পয়েন্ট, 30 এর বর্গমূল করলে 5 এর একটু বেশি, তাহলে 5 দিলাম মনে করেন। আচ্ছা, এটা তো 0.3 দেওয়া আছে, এটা 0.2 দেওয়া আছে, এইটা মানে রুট, এরও তো জোড়া নাই, তাহলে 0.20 এর বর্গমূল আসলে করতে হবে। 20 মানে 20 এর বর্গমূল, 20 টাকা 16 এর বর্গমূল করলে 4, দশমিক বরাবর আগে দশমিক বসাই, 16 এর বর্গমূল করলে 4, 25 এর বর্গমূল 5, এটা 4 এর একটু বেশি হবে, মনে করেন 4 5 হইলো। তো যাই হোক, এগুলোর মধ্যে কোনটি বড় আপনি বুঝতেই পারতেছেন, 0.5 যেহেতু আছে, ক নাম্বারটা সবচেয়ে বড় হবে, এখানকার ক নাম্বারটা সবচেয়ে বড় হবে। এই অ্যাপ্রক্সিমেশন করতে পারতে হবে,
এই অ্যাপ্রক্সিমেশন করতে পারতে হবে, এটা দশমিকের অঙ্কের জন্য খুবই দরকার, এটা খুবই দরকার। যেমন গতবার প্রাইমারিতে তৃতীয় ধাপে আসছিল যে 0.1 বর্গমূল কত, তো অপশনে দেওয়া ছিল যে 0.1, বি নাম্বার 0.01, সি নাম্বার 0.03, 0.3, আর ডি নাম্বার মনে করেন 0.5। কোনটা হবে, এর অ্যান্সার কি হবে? পারে নাই অনেকেই। কেন পারে নাই? পারে নাই কারণ 0.1 এইটার কি জোড়া আছে? না, জোড়া নেই। তাহলে পরে একটা শূন্য বসাই দিয়ে আগে জোড়া মিলাইতে হবে, শূন্য বসাই দিয়ে জোড়া মিলাইতে হবে, শূন্য বসাই দিয়ে জোড়া মিলাইতে হবে। তো জোড়া মিলাইলে আমার কি 10 আসলো। তাহলে এখন আমি যে অ্যান্সার করব, আগে একটা দশমিক দিব, 10-এর বর্গমূল করলে 3-এর 9-এর বর্গমূল করলে 3, তাহলে 3-এর একটু বড় হবে, 0.3 মনে হয় অপশনে ছিল, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে গ, এটা অ্যান্সার হবে গ। তো এই জিনিসটা কিন্তু গতবারও আসছিল এবং গতবারও আমি এভাবে শিখেছি, গতবারও শিখাইছিলাম। তো যারা গতবার শিখছে তারা পারছে, মানে একইভাবে কিন্তু একই কোশ্চেন কিন্তু আসে নাই, কিন্তু কনসেপ্টটা কিন্তু একই, কনসেপ্টটা একই যে আপনি দশমিকের বর্গমূল কিভাবে প্রেডিক্ট করবেন সেটা কিন্তু আসলে বিষয়। যদি এই অপশনটা মানে গতবার যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা যদি এইটা আসতো যে 0.01 বর্গমূল কত, তাহলে কিন্তু অ্যান্সার আসতো 0.1, কারণ এখানে একটা জোড়া আছে, 1-এর বর্গমূল করলে 1 হবে, তখন কিন্তু এ নাম্বার অপশনটা হইতো। ঠিক আছে, বুঝছেন? তো দশমিকের যে ক্লাস এটা একটু দেখে নিয়েন, আমার ইউটিউবেও দেওয়া আছে ক্লাস, দশমিকের বর্গমূল নির্ণয়ের ক্লাস, ইউটিউবেও দেওয়া আছে। এরপরে আসেন এই কোশ্চেনটা। এরপরের বিষয়টা যে 18 ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণ মাটির সাথে স্পর্শ করলো। আচ্ছা, একটা খুঁটি এমন ভাবে ভাঙছে যে ভাঙ্গা অংশটা মাটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা এমন ভাবে ভাঙছে যে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইটা দুইটা নিয়মে করা যায়। আচ্ছা, জাহিদ বিন হাবিব ওয়েবসাইটে ক্লাসগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা আমি বলি, দেখেন আমি দেখবো, সমস্যা হলে আমি দেখবো না। তো এইটা কিভাবে করে করা যায় ভালো করে শুনেন। এইটা দুই নিয়মে করা যায়। একটা হচ্ছে জ্যামিতির নিয়ম। জ্যামিতির নিয়মটা কি বলে? জ্যামিতির নিয়মটা বলে যে একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি হলে, একটা যেহেতু 90, অপরটা অবশ্যই 60 ডিগ্রি, মানে একটা কোণ অপরটা কোণের যদি অর্ধেক হয়, যেটা ছোট কোণ, ছোট কোণের বিপরীত বাহু অতিভুজের অর্ধেক, এটা একটা উপপাদ্য আছে, ছোট কোণের বিপরীত বাহু অতিভুজের অর্ধেক। মানে এখানে যে কোশ্চেনটা বলছে দেখেন, এটা একটা খুঁটি, এই খুঁটিটা ঝড়ের মধ্যে ভেঙে গেছে, ভেঙে যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মাটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মাটির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমি যদি উপপাদ্য একটা আছে, ওই উপপাদ্যের কনসেপ্ট অনুসারে যাই, এটা ত্রিকোণমিতি দিয়ে করা যায়, উপপাদ্যের কনসেপ্ট অনুসারে যাই, সেটা হচ্ছে সেই 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 বিষয়টা আছে, সেটা হচ্ছে যে এই কোণটা, এই কোণটা ডাবল কোণ, এই কোণটা কোন একটা সমকোণী ত্রিভুজে একটি কোণ অপর কোণের যদি দ্বিগুণ হয়, তাহলে ছোট কোণের বিপরীত বাহু অতিভুজের অর্ধেক। মানে এইখানে যে ভেঙে গেল খুঁটিটা, এই জায়গায় ভেঙে যেয়ে কিন্তু এই খুঁটিটা এইটা হয়েছে, মানে মনে করেন এইটা এই উচ্চতায় ভাঙছে, আর বাকি যে এই খুঁটিটা মানেই কিন্তু এই খুঁটিটা, এই যে এখানে কিন্তু এইটাই, এই জিনিসটা ভেঙে যেয়ে এখানে আসছে। এখন এই মানটাই যেই উচ্চতায় ভাঙছে সেটা হচ্ছে এই উপরে যতটুকু ছিল তার হচ্ছে এটা অর্ধেক। তাহলে এইটাই এই বেসিক খাটায় 18 ফুট যদি হয়, তাহলে আমরা বলতে পারবো এখানে আসলে 6 ফুটে ভাঙছে, তাহলে বাকিটা হচ্ছে 12 ফুট, মানে এটা হচ্ছে 12। এটা বেসিক দিয়ে বলা যায় যে এইটা আসলে 6 ফুটে ভাঙছে, এটা আসলে 6 ফুটে যে ভাঙছে, এটা হচ্ছে বেসিক দিয়ে বোঝা যায়। হ্যাঁ, এটা আসলে বেসিক দিয়ে বোঝা যায়, যেটা আসলে আমাদের এটা 6 ফুটে ভাঙছে, তাহলে বাকিটা হচ্ছে 12। কিন্তু এইটা মূলত একটা ক্লাস 9-10 এর স্টুডেন্ট বা অন্যান্যরা এটা মূলত চিন্তা করবে হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে, মূলত ত্রিকোণমিতি দিয়ে চিন্তা করবে। ত্রিকোণমিতি কি বলে? ত্রিকোণমিতি যেটা বলে সেটা হচ্ছে এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইটা এই যে ভেঙে গেছে যে এই অংশটা মনে করেন এ, আর এই উচ্চতায় মনে করেন ভাঙছে আছে, এই যে এইটা মনে করেন এক্স, আর এই উচ্চতায় মনে করেন ভাঙছে, এই উচ্চতায় ভাঙছে। তো আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র আছে,
সাগরে লবণতি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন এখানে এই যে এটা যেহেতু 30 ডিগ্রি ইকুয়াল লম্ব, লম্ব মানে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, লম্ব মানে এইচ বাই এটা হচ্ছে অতিভুজ হচ্ছে এক্স, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল যদি লম্ব বাই অতিভুজ হয় সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ ইকুয়াল এইচ বাই এক্স। এই কথাটার অর্থ হচ্ছে এক্স ইকুয়াল 2h, এক্স ইকুয়াল হচ্ছে 2h, এক্স এর মান হচ্ছে 2h। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান আসতেছে আমাদের 2h। কিন্তু আমরা তো জানি এক্স এইটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এইচ, এক্স আর এইচ যোগ করলে হবে 18, পুরা পুরা আমাদের খুঁটি ছিল 18, তাহলে এক্স এর মান যেহেতু 2h, 2h প্লাস এইচ মানে 18, তাহলে সেখান থেকে আমরা বলবো 3h এর মান 18, 3h এর মান 18, তাহলে এইচ এর মান আসবে 18/3 মানে 6, তার মানে হবে 6 ফুট। এইভাবে করেও করা যায়। আবার বলি, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, এটা দুই পদ্ধতিতেই হয় 6, দুই পদ্ধতিতে। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি কেমনে 6 হয় আবার বুঝাই, জ্যামিতিক পদ্ধতিতে কেন 6 হয়। জ্যামিতিক পদ্ধতিতে, জ্যামিতিক পদ্ধতিতে 6 হয় কারণ নিয়মটা হচ্ছে এটা যে একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, একটা সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের এই যে দেখেন একটি কোণ অপর কোণের, এটা তো 60 ডিগ্রি, এই কোণটা এই কোণের হচ্ছে অর্ধেক, তাহলে ছোট কোণটার বিপরীত বাহু হবে অতিভুজের অর্ধেক। অতিভুজ এখানে কোনটা? এইটা, এই জিনিসটা কোনটা যেখানে এই যে ভাঙ্গা, এই যে অংশ ভেঙে এখানে পড়ছে এটাই তো এটা, তাহলে এই মানটার অর্ধেক হবে এইটা, এটা এটা হচ্ছে লম্বটা, লম্বটা হবে অতিভুজের অর্ধেক, তার মানে এইটা এই জিনিসের অর্ধেক হবে, তার মানে পুরাটা 18 হইলে, তাহলে এটা 12 হইলে এটা 6, তাহলে 6 এর দ্বিগুণ হচ্ছে 18, এটার অর্ধেক হবে। এটা হলো আমাদের, এটা হলো আমাদের মানে এটা এটা একটা জ্যামিতির নিয়ম আর কি। আপনি ত্রিকোণমিতি দিয়ে করতে পারেন, ত্রিকোণমিতি করালে, ত্রিকোণমিতি করলে ত্রিকোণমিতির বেসিক সূত্র এটা যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ, লম্ব এক্স, অতিভুজ হচ্ছে এ এক্স, এইটা আর এইটা কিন্তু সেম, কারণ এটাই ভেঙে এখানে এখানে পড়ছে, তাহলে লম্ব এইচ, এটা এক্স, তাহলে এইচ বাই এক্স ইকুয়াল সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ এটা মুখস্থ করতে হবে, সাইন 30, সাইন 45 হচ্ছে 1/√2, এটা মুখস্থ করা লাগবে, ওই ক্লাস করা লাগবে, ওই ক্লাস করলে তারপরে এটা পারবেন। এটা হাফ হইলে এইচ বাই এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে বজ্রগুণন যদি করি এক্স গুণন 1 মানে এক্স, 2 ইন্টু এইচ মানে 2h, এক্স ইকুয়াল 2h। আবার এই দুইটা এই এক্স আর এইচ যোগ করলে তো 18, তাহলে এক্স আর এইচ যোগ করলে 18, তাহলে এক্স এর মান 2h প্লাস এইচ মানে 18, 3h মানে 18, এইচ এর মান 6। ঠিক আছে, বুঝেছি। তাহলে এই কোনটা, এই যে কঠিন কঠিন গুলো করাচ্ছি, কঠিন কঠিন গুলো এখন করাচ্ছি, ঠিক আছে। এখানে তার মধ্যে একটা কঠিন না, একটা প্রচলিত ভুল অঙ্ক আছে, এবং ভুল অঙ্ক ভুলভাবে করেই সমাধান করে সবসময় অঙ্কটা করা হয়, এটা একটা প্রচলিত ভুল অঙ্ক, তা আমি ভুল 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 হিসাবেই সমাধান করে দিচ্ছি। সেটা এরকম যে একটি স্কুলের 70% ফুটবল, 75% হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে, তাহলে ফুটবল অপছন্দ করে কতজন? ফুটবল পছন্দ যদি করে তাহলে ফুটবল অপছন্দ করে কতজন? ফুটবল পছন্দ করে না কতজন? পছন্দ করে না, করে না হচ্ছে আমাদের 100 - 70, মানে বাকি 30% করে না। এরকম হকি, হকি পছন্দ করে না কতজন? তাহলে 100 - 75 ইকুয়াল 25% করে না আমাদের, এবং 80% কি করে না? ক্রিকেট পছন্দ করে কতজন? 80% ক্রিকেট পছন্দ করে, তাহলে করে না কতজন? তাহলে 100 - 80 মানে 20% করে না। তাহলে মোটের উপর এগুলো পছন্দ যে করে না, এরা যে পছন্দ করে না, তাহলে কত পার্সেন্ট হইল? 50-75%। তাহলে পছন্দ করে না হচ্ছে 75%, তার মানে তিনটি পছন্দ করে কত? আমি আবার বলি এই অঙ্কটা একটা প্রচলিত ভুল, তো এইভাবে করেই করতে হয়, তাই করে ফেলেন। তারপরে আমাদের মেইন ক্লাসে এটা আমি দেখাই দিই যে এটা আসলে লজিক্যাল এরর। হ্যাঁ, কেন কোশ্চেনটা কেন লজিক্যাল এরর, কোশ্চেনটা কেন লজিক্যাল এরর পরে আমরা ওইটা বেসিক ক্লাসে দেখব। যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেন, এটা কঠিন কিছু ছিল না এটা। ওকে,
আর আমাদের থাকলো কি, আর এবার থাকলো আমাদের এটা পিতা পুত্রের অঙ্কের। পিতা পুত্র বলছে পিতার পুত্রের বয়সের সমষ্টি কত? 70 বছর। পিতার পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। তো ধরি পিতা কত? পিতা ক, পিতার বয়স ক, পুত্রের বয়স কত? পুত্রের বয়স তাহলে 70 মাইনাস ক, দুজনের সমষ্টি যেহেতু। এখন একটা জিনিস খেয়াল করেন যে বলছে 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। অনুপাত মানে ভাগফল, মানে পিতার বয়স 6 হলে পুত্রের বয়স 1। কত বছর আগে? 7 বছর আগে। তাহলে উপরে থাকবে পিতার বয়স, তার মানে ক মাইনাস কত? 7। 7 বছর আগে যেহেতু মাইনাস 7 হবে। পুত্রের বয়স 7 বছর আগে কত হবে? ক 70 মাইনাস ক মাইনাস 7, তার মানে কত হবে? ক মাইনাস 7 ভাগ 63 মাইনাস ক ইকুয়াল আসতেছে 6/1। তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এইটাকে এটা দ্বারা যদি গুণ করি তাহলে ক মাইনাস 7 সমান, এখানে পাচ্ছি 6 দিয়ে গুণ করলে 3 6 18, 6 6 36 আর 1 37 মাইনাস 6 ক। তাহলে এখানে পাবো আমরা, এইটা যেহেতু মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হবে, এই পাশে এটা মাইনাস আছে এই পাশে গেলে এটা প্লাস হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 7 ক সমান 385। ক সমান 385 ভাগ হচ্ছে 7, 5 সাথে 35, 3 5 5 সাথে 35 মানে 55। তার মানে পিতার বর্তমান বয়স হচ্ছে 55। পিতার বর্তমান বয়স 55। পিতার বর্তমান বয়স যদি 55 হয় তাহলে 5 বছর পরের অবস্থা কি? তাহলে 5 বছর পর দেখেন, তাহলে আমরা 5 বছর পরের কথা যদি চিন্তা করি, আচ্ছা এখনের কথা চিন্তা করি যে ক ইকুয়াল যদি 55 হয়, মানে পিতা যদি 55 হয়, পিতা যদি 55 হয় তাহলে পুত্র কত? তাহলে 70 থেকে 55 বাদ দিলে কত? 70 থেকে 55 বাদ দিলে বাকি 15। তাহলে আমাদের 5 বছর পরে কি হবে? 5 বছর পর এরা কি হবে? তাহলে 5 বছর পর তাহলে 55টা হয়ে যাবে 60 আর 15টা হয়ে যাবে 20। তাহলে অনুপাত কি হবে? কাটাকাটি করেন, কাটাকাটি করলে 20 কে 20, 3 20 60। কোশ্চেনটা কঠিন না কিন্তু লেন্দি। কোশ্চেনটা কঠিন না কিন্তু লেন্দি। কোশ্চেনটা মোটেও কঠিন না, কিন্তু আমাদের অবশ্যই কোশ্চেনটা লেন্দি আছে, তাই না? কোশ্চেনটা কিন্তু লেন্দি আছে। দেখেন তো বুঝছেন কিনা, এটা কি বোঝা গেছে? যে পিতার বর্তমান বয়স, পিতা যদি ক হয়, পিতা যদি ক হয় তাহলে পুত্র কি 70 মাইনাস ক, কারণ দুইজনের বয়সের সমষ্টি 70। 7 বছর আগে তাহলে ক থেকে 7 বিয়োগ হবে, তাহলে পিতার বয়স 7 বছর আগে ক মাইনাস 7। পুত্রের বয়স 70 মাইনাস ক মাইনাস 7 মানে 63 মাইনাস ক, 70 থেকে 7 বিয়োগ করলে তাহলে এটা পিতা বাই পুত্র। এটা বলছে 6/1 মানে 6:1 মানে 6/1। এবার বজ্র গুণন করলাম, এটা আসলো ক এর মান আসছে 55। তাহলে পিতার বয়স হচ্ছে 55, তাহলে পুত্রের বয়স 70 মাইনাস 55 মানে 15। 5 বছর পরে পিতা হবে কি 5 বছর বেশি মানে 60, পুত্রেরও হবে 5 বছর বেশি মানে 20। তার মানে 20 দিয়ে কাটাকাটি করলে 3 20 60, 3:1। বুঝছেন? ক্লিয়ার? পারবো? ওকে, ঠিক আছে। এইবার দেখেন এই কোশ্চেনটা। টাকায় 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 আমাদের 10টি এবং টাকায় 15টি কিনে আমাদের টাকায় 12টি মানে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? এটা ডিরেক্ট ক্লাস 8 এর বই থেকে কোশ্চেন আসছে, কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না। আমরা যদি অঙ্কটা করতে চাই যে 10 টাকায় আমাদেরকে করতে হবে কি, যে সমান সংখ্যক লিচু ক্রয় করতে হবে, সমান সংখ্যক। এই 10টি ক্রয় করছি 1 টাকায়, কিন্তু একটা ক্রয় করবো কত টাকায় সেটা বের করতে হবে। এটাও একটা ক্রয় করবো কত টাকা সেটা বের করতে হবে। আর এইটা এক একে দুইটা যেহেতু ক্রয় করছি তাহলে বিক্রয় করব দুইটা বিক্রয় করবো কত টাকা সেটা বিক্রি করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? শর্টকাট দেওয়া যায় কিন্তু মানে আপনার আগে বেসিক দিয়ে শিখেন। এটা ওই শর্টকাটটা শুধু একটা অঙ্কের জন্য প্রযোজ্য, এটা শুদ্ধি পরীক্ষা করা যায়, অপশন টেস্ট করা যায়, দরকার নাই। দেখেন এইটা, দেখেন
10টি, 10টার দাম 1 টাকা। তাহলে 10টার দাম যদি 1 টাকা হয়, মানে 10টার দাম 1 টাকা, তাহলে একটার দাম কত? আচ্ছা, আপনাকে আমি যদি এইভাবে করে দেই, তাহলে কিন্তু আপনার কাছে অঙ্কটা, ধরেন আমি যদি এইভাবে করে লিখি, তাহলে আপনার কাছে কিন্তু একটু ছোট মনে হবে, কিন্তু বুঝবেন কম, সেজন্য লিখে লিখে করতেছি। কিরকম, কিভাবে যদি দেই দেখি বলেন। মনে করেন 10টার দাম 1 টাকা, তাহলে একটার দাম হবে 10 ভাগের 1 টাকা। আবার বিক্রি করছি 15টা 1 টাকায়, সরি ওই কিনছি 15টা আবার 1 টাকায়, আরেকটা জিনিস, তাহলে একটার দাম হবে 1/15। তাহলে দুইটার ক্রয় মূল্য কত হবে? দুইটার ক্রয় মূল্য এটা যোগ করতে হবে, দুইটার ক্রয় মূল্য এটা যোগ করতে হবে। এইভাবে করে দিলে আপনি বুঝবেন কম, তাই আমি ভেঙে ভেঙে করা দেখাচ্ছি, ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। সেটা একটু চেক করেন। সেটা কি? এটা কিন্তু 2 নিয়মে করা যায় এবং দুইটাই বেসিক নিয়মে। সুন্দর করে বোঝার চেষ্টা করেন, সুন্দর করে বোঝার চেষ্টা করেন। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো এখন পরীক্ষায় আসতেছে বেশি। টাকায় 10টি, তার মানে 10টির দাম হবে হচ্ছে আমাদের 1 টাকা। 10টির ক্রয় মূল্য আমাদের হচ্ছে 1 টাকা। 10টির ক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয়, প্রথম নিয়মটা একটু মানে বেশি কঠিন ক্যালকুলেশন, পরেরটা আর একটু সহজ ক্যালকুলেশন, কিন্তু দুটোই বেসিক, বেসিক নিয়ম আগে শিখবো আমরা। তাহলে একটির ক্রয় মূল্য হবে 10 ভাগের 1 টাকা, 10 ভাগের 1 টাকা একটার ক্রয় মূল্য। আচ্ছা, 15টির ক্রয় মূল্য হবে 1 টাকা, টাকায় 15টি ধরে, তাহলে একটির ক্রয় মূল্য দাঁড়াবে 1/15 টাকা। তাহলে এইটা, এই দুইটাই, তাহলে মোট 1 একে 2টি, 1 একে 2টির ক্রয় মূল্য কত আসতেছে? এই দুইটার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমাদের 1/10 প্লাস 1/15। লসাগু যদি করি, 10 আর 15 এর লসাগু হচ্ছে 30, 30কে 10 দিয়ে ভাগ করলে 3, 30কে 15 দিয়ে ভাগ করলে 2, তার মানে 5/30, তার মানে 1/6। তার মানে দুইটার ক্রয় মূল্য হচ্ছে 1/6 টাকা। এইবার আমি আসবো বিক্রয় মূল্যে। 12টা বিক্রয় করতেছি 1 টাকায়, 12টির বিক্রয় মূল্য, এবার বিক্রয় মূল্য, 12টার বিক্রয় মূল্য আমাদের হচ্ছে 1 টাকা। 12টার বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। তাহলে একটার বিক্রয় মূল্য কত? তাহলে 1/12 টাকা। এখন আমি তো দুইটা বিক্রয় করব, কারণ দুইটির ক্রয় মূল্য হিসাব করছি, তাহলে দুইটার বিক্রয় মূল্য হিসাব করব। তাহলে 2/12 হবে, 2/12 করলে আমাদের আবার আসবে 1/6। তাহলে ক্রয় মূল্যও 1/6, বিক্রয় মূল্যও 1/6। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যেহেতু সমান, তাহলে আমরা বলবো লাভও নাই ক্ষতিও নাই, লাভও নাই ক্ষতিও নাই। এটা তো এই ধরনের অঙ্কে একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের অঙ্কগুলাতে আপনি যদি ভগ্নাংশ এড়াই যেতে চান, যে ভগ্নাংশ যদি আপনি না আনতে চান, তাহলে যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলার লসাগুর পরিমাণ আপনার ক্রয় বিক্রয় করতে হয়। সংখ্যাগুলার লসাগুর পরিমাণ আপনি যদি মুখে মুখে হিসাব করতে পারেন যে 10, 12 এবং 15, এটার লসাগু হচ্ছে 60, 60 দিয়ে 12কেও ভাগ যায়, 15কেও ভাগ, 10কেও ভাগ যায়। এখন আপনি যদি এই 60টির হিসাব যদি করেন, তাহলে আপনার বিকল্প নিয়মটা আমি একটু দেখাই, বিকল্প নিয়মটা দেখেন। এটার বিকল্প নিয়ম, এটা বিকল্প নিয়মটা হচ্ছে আপনি একই পরিমাণ ক্রয় বা বিক্রয় করতে হবে, তো সেটা একটিই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে একটি একটি করে এটাকে দুইটি বানাইতে হবে। আপনি এটা 30টি, এটা 30টা, এটা 60টা হইতে পারে, এটা 60, এটা 60, এটা 120 হইতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যাতে কাটাকাটি চলে যায়, কাটাকাটি যায়, এই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তো আমরা যে কাজটা করব যে 10, 15 এবং 12 এর লসাগু আপনি নরমালিও নির্ণয় করতে পারেন। আপনি যদি লসাগুতে ভালো হন, মুখে মুখেই করা যাবে। মনে করেন 60, লসাগু হচ্ছে 60। তাহলে আমি করব কি, আমাদের 10টা ক্রয় করতে, 10টির ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 10টি যদি 1 টাকা দিয়ে ক্রয় করি আমরা, তাই 60টি আমি ক্রয় করব। বলে 60টি মানে 6 গুণ ক্রয় করব, তাহলে 6 টাকা লাগবে। লাগবে কি লাগবে না বলেন? 10-এর 6 গুণ যদি, যেহেতু 60, 10 টাকায় একটা 10টি পাবো 1 টাকায়, তাই 60টি পাবো কি 6 টাকায়। আচ্ছা, 60টি আমি ক্রয় করলাম। এটা পরেরটা 15টি পাওয়া যাবে 1 টাকায়, পরেরটা 15টা পাওয়া যাবে 1 টাকায়। 15টি পাওয়া যাবে কয় টাকায়? 1 টাকায়। কিন্তু আমি 60টা ক্রয় করবো, তাহলে 60টি পাওয়া যাবে কত টাকায়? 4 গুণ, তাহলে 4 15 60 টাকা, মানে 4 টাকায়।
তার মানে আমাদের মোট ক্রয় মূল্য পড়বে কয়টার? 60 আর 60 করলে যোগ করলে কত হয়? 60 আর 60 যোগ করলে 120টার। সেই 120টির ক্রয় মূল্য আমাদের পড়বে 10 টাকা। 6 যোগ 4 মানে 10 টাকা। 10 টাকা পড়বে ক্রয় মূল্য পড়বে 10 টাকা। এইবার এই 120টার আমি বিক্রয় মূল্য বের করবো কেমনে? 120টার বিক্রয় মূল্য কেমনে বের করব? 12টার বিক্রয় মূল্য দেওয়া আছে 1 টাকা। 12টার বিক্রয় মূল্য দেওয়া আছে 1 টাকা। তাহলে 120টার বিক্রয় মূল্য কত? এর 10 গুণ, তাহলে 10 টাকা। তাহলে ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা, তাহলে লাভ বা ক্ষতি কিছু নাই। এটা মুখে মুখে করা যায়। আপনি যে কোনো অঙ্ক আপনি যদি লসাগু করে ফেলেন, তাহলে এই ভগ্নাংশগুলোর আর কাহিনী করতে হয় না, মুখে মুখে করতে পারবেন। আপনি চিন্তা করবেন, আচ্ছা আমি এই 3টা লসাগু করলে 60 পাই, তাহলে 10টার দাম যদি 1 টাকা হয়, তাহলে 60টার দাম হবে 6 টাকা। 15টার দাম যদি 1 টাকা হয়, তাহলে 60টার দাম হবে 4 গুণ মানে 60 টাকা। তাহলে 6 আর 4 10 টাকা দিয়ে আমি 60 সাথে 120টা পাবো। 120টার ক্রয় মূল্য তাহলে আমাদের 10 টাকা। এখন বিক্রয় মূল্য হিসাব করব। 12টার বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 120টার বিক্রয় মূল্য হবে 10 টাকা। তাহলে 10 টাকায় ক্রয় মূল্য, 10 টাকায় বিক্রয় মূল্য, তাহলে লাভ বা ক্ষতি নাই। ইকুয়াল পরিমাণ ক্রয় বা বিক্রয় করতে হবে। আমাদের নিয়মটা হচ্ছে সেটা একটাই করতে হবে, এটা কোনো নেসেসিটি নাই। আমি যেই সংখ্যাটা করব সেইটা যাতে এখানে আর এখানে এই দুটো ইকুয়াল থাকে, আবার এই দুটো যোগ করলে যেই মানটা হবে সেই পরিমাণ যাতে আমি বিক্রয় করি। নিয়মটা হচ্ছে এটা, ঠিক আছে? এইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই লজিকটা আপনাদের বুঝতে হবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? ওকে, এইবার এটা শেষ হলো। আর কি আমাদের একটা বাকি থাকলো? একটা আমি একে চেক করে নিই, একটাই বাকি কিনা। 1 হইছে, 2 হইছে, 3 হইছে, 4 হইছে, 5 হইছে, 6 হইছে, 7 হইছে, 8 বাকি আছে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওকে, আমাদের লাস্ট যেটা অঙ্ক সেটা হচ্ছে বিন্যাসের অঙ্ক। বিন্যাসের অঙ্ক সাধারণত এটা বিসিএস ক্যাটাগরির অঙ্ক। বিসিএস ক্যাটাগরির অঙ্ক। তো নিয়মটা হচ্ছে এরকম, অ্যারেঞ্জ শব্দটাকে কতভাবে সাজানো যায়, অ্যারেঞ্জকে আমি কতভাবে সাজাতে পারি সেটা আগে আমি বের করব। এখানে কোশ্চেন আছে অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যেখানে দুটি আর পাশাপাশি থাকবে না। ভাই অনেক মানে এই পর্যন্ত তো অনেকে পারেই না। আমরা আগে এতটুকু পারতে হবে, অ্যারেঞ্জ শব্দটাকে কতভাবে সাজানো যায়। অ্যারেঞ্জ শব্দটা প্রথম লাইনটা যে কতভাবে সাজানো যায় সেটা আগে বের করি। প্রশ্ন এটাই আসতে পারে, ARRANGE এটা থেকে কতভাবে সাজানো যায় সেটা কি হবে। এখানে মোট 1, 2, 3, 4, 5, 6, 7টা মোট ডিজিট আছে, 7টা ডিজিট। তার মধ্যে এ পুনরাবৃত্তি আছে, এ আছে 2টা এবং আর আছে 2টা। এ মানে মোট আছে 7টা, তার মধ্যে এ আছে 2টা এবং আর আছে 2টা, তাই না? এ আছে 2টা, আর আছে 2টা। তাহলে এখন আপনাকে আমি যদি কোশ্চেনটা করি যে অ্যারেঞ্জ শব্দটাকে কতভাবে সাজানো যাবে, এটার অ্যান্সার হবে ফ্যাক্টোরিয়াল 7 ডিভিশন ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। মানে যারা আপনারা জানেন যতগুলা মোট ডিজিট মানে মোট অঙ্ক মানে ইয়া থাকে, বর্ণ থাকে, তত হয় ফ্যাক্টোরিয়াল। আর যে যতগুলা পুনরাবৃত্তি থাকে, এই যে 2টা পুনরাবৃত্তি আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। 2 আর 2 যদি কাটা দেয় 2 দ্বিগুণে 4 কাটা যাবে। এখন আমরা যদি গুণ করি, গুণ করলে পাবো 3 দ্বিগুণে 6, 5 6 30, 30 আর 6 গুণ করলে 3 6 18, 100। আচ্ছা 3 দ্বিগুণে 6, 5 6 30, 30 180, 180 গুণন 7, তাহলে আসে 0, 7 8 56, 6 হাতে থাকলো 5, 7 থেকে 7 আর 5 12। তার মানে এটার অ্যান্সার আসতেছে 1260। তাহলে 1260 প্রকারে সাজানো যায়। শুধু এই কোশ্চেনটাই আসতে পারতো, এটা প্রাইমারি এক্সাম, শুধু এই কোশ্চেনটাই আসতে পারতো, আসে নাই, এত সহজ আসে নাই। আচ্ছা আরেকটা কোশ্চেন আসতে পারতো বিসিএস এ, আরেকটা কোশ্চেন আসে যে অ্যারেঞ্জ শব্দটি কতভাবে সাজানো যায় যেখানে দুটি আর পাশাপাশি থাকবে। 2টা আর যদি পাশাপাশি রাখতে হয় তাহলে নিয়মটা হচ্ছে
দুইটা আর কে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে এদেরকে আমরা একটা একটা হিসাবে কাউন্ট করব। এদেরকে আমরা কয়টা হিসাবে কাউন্ট করব? এদেরকে আমরা একটা হিসাবে কাউন্ট করব। একটা হিসাবে কাউন্ট করব কথাটার অর্থ কি? একটা হিসাবে কাউন্ট করব কথাটার অর্থ হইল যে এই দুইটা মিলে একটা, আর বাকি মোট যে 1 2 3 4 5 আছে, আর এই দুইটা মিলে একটা, মানে 6টা। তার মানে মোট সংখ্যা যদি দুটি আর যদি পাশাপাশি থাকে, দুটি আর পাশাপাশি থাকলে দুটি আর কে আমি একটি বিবেচনা করব। দুটি আর কে একটি বিবেচনা করে, কারণ দুটি আর কে একটি বিবেচনা কেন করতে হবে? আমি যদি দুইটা আর কে দুই ভাবে বিবেচনা করি, একটা আর অন্য জায়গায়, একটা আর অন্য জায়গায় চলে যেতে পারে, আমি দুইটা আর কে একটা বিবেচনা করলাম, তাহলে মোট হবে তখন 6টা, মোট হয়ে যাবে 6টা। এ তো একটা জিনিসই আছে, এ একাই একটা, আর এ আছে দুইটা, এখানে তো আর দুইটা আমরা বলতে পারবো না, কারণ ওইটা তো একটাই আমি বিবেচনা করছি। তাহলে এই অবস্থায় বিন্যাসের সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 6 মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 বাই আসতেছে 2, 2 কাটা, তাহলে 3 4 12, তাহলে 5 12 60, 5 12 60, আর এটা আসতেছে 6 6 34, মানে 360। 360টা এমন জিনিস থাকবে, 360টা এমন থাকবে যেখানে এই 1260-এর মধ্যে 360 এমন থাকবে যেখানে দুইটা আর পাশাপাশি থাকবে। দুইটা আর কে আমরা যদি পাশাপাশি রাখি তাহলে কয়টাতে থাকবে না? অ্যান্সার হচ্ছে 1260 থেকে 360 বিয়োগ দেওয়া লাগবে। তাহলে থাকবে না কতটিতে? থাকবে না হচ্ছে 1260 মাইনাস হবে 360, মানে হবে 900। অঙ্কটা যথেষ্ট পরিমাণে কঠিন, তবে আমাদের মাথায় রাখতে হবে এটা 3টা অঙ্কের সমন্বয়। অনেক সময় এইটাই আসে পরীক্ষায়, অ্যারেঞ্জ শব্দটিকে কতভাবে সাজানো যায়। অ্যান্সার হচ্ছে ফ্যাক্টরিয়াল 7 বাই, এখানে এ দুইবার আছে আর দুইবার আছে, তাই ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2, তাহলে 1260। আমি যদি দুইটা আর কে পাশাপাশি রাখতে চাই তাহলে দুইটা আর কে একটা বিবেচনা করতে হবে, তাহলে এখানে ডিজিট হয়ে যাবে, মানে বর্ণ হয়ে যাবে 5টা, আর এই দুটা মিলে একটা মিলে 6টা, এবং এ থাকবে দুইবার, তাই ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2। এতগুলাতে দুইটা আর পাশাপাশি থাকে, তাহলে কয়টাতে থাকবে না? মোট থেকে ওইটা বাদ দেওয়া লাগবে। তো এই হলো আমাদের ওভারঅল প্রাইমারির সলিউশন। আপনারা কারা কারা বিসিএস এর সলিউশন চান একটু কমেন্ট করবেন। আর আমার কিন্তু জব ম্যাথের কোর্স অলরেডি রানিং, ওই যে ওখানে যে নাম্বারটা আছে 0132082084, এই নাম্বারে কল করেই আপনারা ভর্তি বা সবকিছু হইতে পারবেন। ম্যাজিক ম্যাথ বইটা আপনাদের না থাকলে কিনে রাখতে পারেন, 6th এডিশন এখন চলছে, সামনে 7th এডিশনও বের হতে পারে। তো আমি মনে করি যে আপনাদের এই ক্লাসগুলো অনেক উপকারী হবে। আমার মুত্তাসিম পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।